আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমাদের এই সেশনে অংশগ্রহণ করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুল প্রতিনিয়ত আমাদের জন্য আয়োজন করে যাচ্ছে বিভিন্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং একাডেমিক সেশন। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের সেশনের টপিক কেস ডিসকাশন অন হাইপারটেনশন। আমাদের সাথে মেন্টর হিসেবে আজকে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর তৌফিকুর রহমান স্যার, প্রফেসর এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি, সিএমএমসি মানিকগঞ্জ। এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে হোস্ট হিসেবে আমি উপস্থিত আছি ডক্টর শারমিন সিদ্দিকী, ইন্টার্ন ডক্টর, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। সেশনের শুরুতেই আপনাদের জানিয়ে রাখছি, এই সেশন রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদের জুম লিংকে অথবা ফেসবুক লাইভের মাধ্যমে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আপনি অনুমতি দিলে আমরা সেশনটা শুরু করতে পারি? হ্যাঁ, শুরু করুন। জি স্যার। স্যার, আমাদের আজকের টপিক স্যার হাইপারটেনশন। তো শুরুতেই স্যার জানতে চাইবো যে হাইপারটেনশন আসলে কাকে বলে এবং এটা কত প্রকার? আচ্ছা, হাইপারটেনশন কাকে বলে? এটা আসলে যতগুলো ডেফিনিশন আছে সেটা হলো যে স্বাভাবিকভাবেই আমাদের ব্লাড যেটা আছে, রক্তনালী যে ভিতর দিয়ে যে ফ্লো হয়, ফ্লো হওয়ার সময় যেটা ল্যাটারাল প্রেসার ক্রিয়েট করে ওয়ালের উপরে, এটাকে সাধারণত আমরা ব্লাড প্রেসার বলি। এখন এই ব্লাড প্রেসার যদি দেখা যায় সিস্টোলিক প্রেসার 140-র উপরে থাকে আর ডায়াস্টোলিক 90-র উপরে থাকে, সেটাকে আমরা সাধারণত হাইপারটেনশন বলি। এটা হলো মোটামুটি জেএনসি 6, জেএনসি 7, জেএনসি 8 জয়েন্ট ন্যাশনাল কমিটি গাইডলাইন যেগুলো আছে সাধারণত, অথবা ব্রিটিশ হাইপারটেনশন সোসাইটি, এদের দ্বারা মোটামুটি এটাই হলো প্রেশার, যেটা হলো হাইপারটেনশন 140/90 যদি থাকে ডায়াস্টোলিকটা, মানে এটা হলো যে কোনো একটা অথবা দুইটাই যদি থাকে। তো এখন এটাকে আমরা হাইপারটেনশন বলতেছি। কিন্তু যেটা আছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমি কলেজ অফ কার্ডিওলজি, এরা আবার 130/80 এর উপরে গেলে সেটাকে হাইপারটেনশন বলে। এখন এই কারণে যেহেতু এক একটা যেখানে অ্যাসোসিয়েশন বা সোসাইটি যারা আছে, হাইপারটেনশন এইভাবে কেন করে, মানে তার সাধারণত ডেফিনেশন এইভাবে কেন চেঞ্জ করে তারা, একটা দেখা গেছে যে আসলে যেগুলো স্টাডি করা হয়, স্টাডির উপরে ভিত্তি করে যদি দেখা যায় যে কোনো স্টাডি বা মানে মানে বেশ কিছু স্টাডি সাপোর্ট করে যে কোনো একটা নির্দিষ্ট প্রেশারের উপরে যদি মানে ধরো 130 বা 80 মিলিমিটার মার্কের বেশি যদি প্রেশার থাকে, তাহলে অনেক সময় দেখা যায় আমাদের টার্গেট অর্গান ড্যামেজ থাকে। অর্থাৎ যে প্রেশারের এগেনস্ট, যে প্রেশারের উপরে যদি থাকলে যেটাকে আমাদের যেটা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে, ওইটা এক একটা, এই জন্য এক একটা সোসাইটি হাইপার টেনশনকে এক এক ভাবে আসলে লেবেলিং করছে। এইটাতে আমরা যদি স্বাভাবিকভাবে এটা বলি, সেটা হলো তোমার আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ইয়ের জন্য, সেটা হলো যে আমাদের দেশেও আমরা যেটা ফলো করি সেটা হলো যে ব্রিটিশ হাইপার সোসাইটি বা জয়েন্ট ন্যাশনাল কমিটি জেএনসি 6-7, সেটা হলো যদি সিস্টোলিক প্রেশার 140 অথবা ডায়াস্টোলিক প্রেশার 90 অথবা দুইটাই যদি বাড়তি থাকে, তখন আমরা এটাকে হাইপারটেনশন বলি। আর স্বাভাবিকভাবে হাইপারটেনশন যেহেতু ক্লাসিফিকেশন বলছে যে কয় ধরনের থাকে, আমরা দেখি যে কোনো কোনো ক্ষেত্রে হাইপারটেনশনে আমরা সুনির্দিষ্ট কারণ খুঁজে পাই। যেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যদি কারো হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম থাকে, তার হাইপারটেনশন হতে পারে। অথবা দেখা যায় যদি এনএসএআইডি খায় দীর্ঘমেয়াদী, তার হাইপারটেনশন হতে পারে। তাহলে এই যে, অথবা ফিওক্রোমোসাইটোমা বা প্রাইমারি হাইপারলেস্টেরনিজম, কোনো প্রাইমারি অ্যাড্রেনাল টিউমার যদি হয়, তাহলে হাইপারটেনশন হতে পারে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখি আমরা কোনো সুনির্দিষ্ট কারণ পাওয়া যায় না। এখন 95% কেসে যারা হাইপারটেনশন থাকে, এদের ক্ষেত্রে দেখা যায় কোনো সুনির্দিষ্ট কারণ হয়, যেটাকে আমরা এসেনশিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন বলি। আর যেসব ক্ষেত্রে কারণ পাওয়া যায়, বিশেষ করে যেটা বললাম যে থাইরয়েডের সমস্যা অথবা কিডনির সমস্যা, সিকেডি আছে অথবা নেফ্রাইটিক সিনড্রোম আছে, এগুলো যেটা আছে, রেনাল টেস্টোনোসিস আছে, এগুলোতে আমরা সাধারণত বলি যেখানে সুনির্দিষ্ট কারণ আছে এবং কারণগুলো সাধারণত যদি আমরা ট্রিটমেন্ট করি, তাহলে আমাদের হাইপারটেনশন অনেক সময় ভালো হয়ে যায় আর কি। তো এটাকে আমরা সেকেন্ডারি কারণ বলি, সেটা সাধারণত 5% কেসে দেখা যায়। ধন্যবাদ তোমাকে। জি স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, তাহলে স্যার হাইপারটেনশনের কি কি রিস্ক ফ্যাক্টর আছে স্যার? কি? আচ্ছা, হাইপারটেনশনের রিস্ক ফ্যাক্টর বলতে আমরা যেমন সেকেন্ডারি হাইপারটেনশন সুনির্দিষ্ট কজ আছে,
ডেফিনিট কজ আমরা বলি, সেক্ষেত্রে যে বলছি যে কমন কজের মধ্যে কিডনির সমস্যা যেগুলো আছে, যেমন গ্লোমেরুলারনেফ্রাইটিস অথবা নেফ্রোটিক গ্লোমেরুলারনেফ্রোটিক নেফ্রাইটিক সিনড্রোম, অথবা ক্রনিক কিডনি ডিজিজ আছে, অথবা আমরা যেটা বলি রেনাল আর্টারি স্টেনোসিস আছে কিডনির সমস্যার জন্য। আবার দেখা যাচ্ছে যে কোয়াক্টু সাপ্লাই আওটা যেটা আছে আমাদের যে কার্ডিয়াক সমস্যার মধ্যে, অথবা দেখা যাচ্ছে যে ফিওক্রোমোসাইটোমা অথবা প্রাইমারি হাইপারলেস্টেরনিজম, অ্যাড্রিনাল গ্ল্যান্ড টিউমার আছে, বা থাইরয়েডের ক্ষেত্রে যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, এই যে যে কিছু বা যেমন অ্যাক্রোমেগালি আছে, এগুলোতে শান্ত অনেক সময় হাইপারটেনশন হতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে ড্রাগ ইনডিউসড হাইপারটেনশন বলে, যে লং স্ট্যান্ডিং এনএসআইডি বা ওরাল কনসেন্ট্রেটিভ পিল যদি কেউ খায়, বা এরকম কিছু কিছু আছে যেমন আমরা ওজন কমানোর জন্য কিছু কিছু ড্রাগ ইউজ করে থাকি, সেগুলো যদি সে দীর্ঘমেয়াদী খায় তখন তার হাইপারটেনশন হতে পারে। আবার অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সিকেডি যারা অ্যানিমিয়া ট্রিটমেন্টের জন্য আমরা ইয়াথোপয়েটিন ইনজেকশন দেই, এই ক্ষেত্রে আমাদের কারো কারো এই হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে এখন এই হাইপারটেনশন যারা সেকেন্ডারি, সেক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ আছে। আর প্রাইমারি যেটা আছে সেখানে সুনির্দিষ্ট কারণ নাই, কিন্তু বলা হয় যে যাদের সাথে একটা হলো ফ্যামিলি হিস্ট্রি, যদি দেখা যায় বাবা মার হাইপারটেনশন থাকে, তারা তাহলে মোর প্রোন টু ডেভেলপ হাইপারটেনশন, তাদের সম্ভাবনা থাকে। তারপরে যারা বেশ করে খাবারের মধ্যে সল্ট ইনটেকটা বেশি থাকে, যারা সল্টি খাবার বা যারা উপকূল অঞ্চলে থাকে, যারা বিভিন্ন পানি বা বিভিন্ন ইউজ করে, সল্টি ওয়াটার ইউজ করে বা সল্টি যে খাবারটা ইনটেক বেশি করে, তাদের আবার শান্ত হাইপারটেনশনের সম্ভাবনা থাকে। অথবা ওজনের একটা ব্যাপার আছে, যে ওবেসিটি বলি আমরা, বা মেটাবলিক সিনড্রোমের একটা পার্ট হিসেবে অনেক সময় দেখা যায় যে অ্যালং উইথ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যে পেশেন্ট মে হ্যাভ ইনক্রিজ চান্স অফ হ্যাভিং হাইপারটেনশন, সেক্ষেত্রে আমার হাইপারটেনশনের একটা সম্ভাবনা থাকে। তাহলে এই যে যে আমাদের এই প্রাইমারি যেটা আছে, প্রাইমারি ক্ষেত্রে কিছু কিছু এরকম বলছে রিস্ক ফ্যাক্টর, বা কিছু কিছু হলো যে সম্ভাবনা যেটা আছে, যে এগুলো থাকলে হওয়ার সম্ভাবনা সাধারণত বেশি থাকে। অথবা স্ট্রেস আমরা বলি একটা, যে অ্যাংজাইটি বা স্ট্রেস আছে, অ্যাংজাইটি স্ট্রেস বা টাইপ এ পার্সোনালিটি বলে, যাদের আছে তারা অনেক সময় দেখা যায় হাইপারটেনশনে অনেক সময় সাফার করে বেশি। আর অনেক ক্ষেত্রে অ্যালকোহল একটা কথা বলে থাকে, যে অ্যালকোহল যে ডেফিনিট কজ ফর অ্যাকচুয়ালি প্রাইমারি, যেটা আমাদের কজ বলি যে হাইপারটেনশনের কজের সাথে প্রাইমারি সম্পর্ক আছে অ্যালকোহলের। ধন্যবাদ তোমাকে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি ডেফিনেশন থেকে আমাদের জানালেন যে স্যার হাইপারটেনশন আমরা বলবো যখন 130/90 অথবা 140/90 মিলিমিটার অফ মার্কারি হবে। স্যার, এটা কি সব ক্ষেত্রেই স্যার, নাকি বয়স ভেদে কোনো চেঞ্জ আছে? আচ্ছা, এখন বয়স ভেদে তো আসলে 140/90 মোটামুটি এটাই অ্যাপ্রুভাল। এখন যদি কারো মানে এল্ডারলি বলা আছে, এল্ডারলি পপুলেশনের ক্ষেত্রে যে আমরা 140 জায়গায় অনেক সময় সিস্টোলিক প্রেশার 150 মিলিমিটার মার্কারি ধরে থাকি। বেশ করে আমাদের বাইরের ক্ষেত্রে 65 and প্লাস তাদের কোল্ডার বলা হয়। আমাদের দেশে আমরা 55 বা 55 প্লাস হলে তাদের ক্ষেত্রে আমরা সময় বলে যাই 150 যদি বেশি হয়ে থাকে, তখন আমরা অনেক সময় হাইপারটেনশন বলি, বিশেষ সিস্টোলিক ক্ষেত্রে। আর ডায়াস্টোলিক ক্ষেত্রে 90 মিলিমিটার মার্কারিটাই ধরা হয়। জি স্যার, কেন ধন্যবাদ। বয়স বাড়ার সাথে সাথে একটা কারণ হলো, বয়স বাড়ার সাথে সাথে আমাদের যে আর্টেরিয়াল ওয়াল যেগুলো আছে, আর্টেরিয়াল ওয়াল হার্ডেনিং হতে থাকে। যেহেতু হার্ডেনিং হতে থাকে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের হার্ডেনিং হওয়ার কারণে সিস্টোলিক প্রেশারটা বাড়ে। এই কারণে আমরা বেশ করে বয়স্ক মানুষের ক্ষেত্রে তখন সিস্টোলিক প্রেশারটা একটু বেশি, অনেক সময় নর্মাল ধরি যে 150 মিলিমিটার নর্মাল ধরা হয়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, তাহলে আমাদের কাছে একজন হাইপারটেনশনের পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসতে পারছে? আচ্ছা, হাইপারটেনশনের মানে প্রেজেন্টেশনের মধ্যে কমনেস্ট প্রেজেন্টেশন কি, পেশেন্ট মে বি অ্যাসিম্পটোমেটিক। Around 60 থেকে 70% কেসেস পেশেন্ট মে হ্যাভ নো সিমটমস। ইউজুয়ালি আমরা যেসব সিমটমের কথা বলি, সেটা হলো যে পেশেন্ট যেমন হেডেকের কথা বলে, পেশেন্ট যেমন নেক পেনের কথা বলে, পেশেন্ট ভার্টিগোর কথা বলে। তো এখন এই যে যে জিনিসগুলো যেটা আছে, বা ইভেন অস্থিরতা, রেস্টলেসনেস অথবা বলা, সোয়েটিং, এগুলো বলতে পারে। এখন এই যে যে জিনিসগুলো আছে, 60 থেকে 70% ক্ষেত্রে পেশেন্ট মে হ্যাভ নো সিমটমস অ্যাট অল, দ্যাট ইজ পেশেন্ট মে বি অ্যাসিমটোম্যাটিক। আর সিমটম হলে কখন কখন ওই যে বলে যে ঘাড়ে ব্যথা করতেছে, অথবা চোখ ব্যথা করতেছে অনেক সময়, অথবা মাথা ব্যথা করতেছে, হেডেক, অথবা ভার্টিগো, মাথা ঘোরাইতেছে, এরকম ধরনের কমপ্লেন নিয়ে আমাদের কাছে আসতে পারে। অথবা যেগুলো পেশেন্ট অ্যাসিমটোমেটিক, তাহলে সাধারণত এই পেশেন্ট গুলো আমাদের কাছে কিভাবে আসে, অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট মে হ্যাভ সাম ইনসিডেন্টাল ফাইন্ডিংস, মানে হলো যে অন্য কারণে গেছে ডাক্তারদের কাছে, তখন আমরা প্রেশার মেপে তখন আমরা দেখা যায় প্রেশার বেশি পাই। পেশেন্ট গাইনোকোলজিস্টের কাছে গেছে, গাইনোকোলজি অন্য সমস্যার জন্য, গাইনোকোলজি সমস্যা, তখন দেখা যায় তার প্রেশার বাড়তি।
বা অনেক সময় দেখা যায় যে নিউরোসার্জারি বা ইভেন নিউরোমেডিসিন স্পেশালিস্ট অথবা যে কোনো ডেন্টাল সার্জনের কাছে গেল, তখন অনেক সময় প্রেশার মাপা হয়, অনেক সময় দেখা যায় প্রসিডিউর করার জন্য বা করার জন্য তখন সাধারণত ধরা পড়ে যে পেশেন্টের প্রেশার আছে। এইভাবে ইনসিডেন্টাল ফাইন্ডিংস যে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট ধরা পড়ে। অথবা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট অনেক সময় আসে যে এই যে উইথ সাম কমপ্লিকেশনস নিয়ে আমার সময় আসে। আমরা জানি হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজ, যেমন ব্রেনের সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, বা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হতে পারে। এখন এই সব অর্গান যেগুলো টার্গেট অর্গান ড্যামেজ আছে, সেই টার্গেট অর্গান ড্যামেজ গুলোর কমপ্লিকেশন নিয়ে অনেক সময় আমাদের আসতে পারে। সেজন্য পেশেন্ট মে প্রেজেন্ট উইথ স্ট্রোক নিয়ে বা হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি নিয়ে আমাদের কাছে আসতে পারে, যখন পেশেন্ট লং টার্ম এটা অ্যাসিম্পটোমেটিক থাকে। আর অ্যাসিম্পটোমেটিক থাকতে থাকতে পরে পেশেন্ট কমপ্লিকেশন নিয়ে আসে। Even some patient may present with acute left ventricular failure, or some patient may present with ischemic heart disease বা acute coronary syndrome নিয়ে আমাদের কাছে আসতে পারে। These are the complications. এই নিয়ে আমাদের আসতে পারে। অথবা patient may present with sudden blindness of one or both eyes. Usually one eye blindness নিয়ে অনেক সময় আসতে পারে আমাদের as a complication of the hypertension নিয়ে। অথবা patient অনেক সময় যখন আসে আমাদের কাছে দেখা যায় শরীরে অনেক সময় সোয়েলিং অফ দ্য হোল বডি দেখা যাচ্ছে যে, বা অ্যাঙ্কেল সোয়েলিং আছে বা এডিমা আছে, তখন আমরা কিডনি ফাংশন করতে দিয়ে দেখি যে পেশেন্টের ক্রিয়েটিনিন হাই। অর্থাৎ পেশেন্ট মে প্রেজেন্ট উইথ ক্রনিক কিডনি ডিজিজ অথবা কিডনি ফেলিয়ার নিয়ে আমাদের কাছে আসতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যেহেতু হাইপারটেনশন একটা রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, অথবা ওয়াইড রেসপেক্ট অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে, সুতরাং সেক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এনিহার ইন দ্য বডি, এবং তার কমপ্লিকেশন নিয়ে অনেক সময় রোগী আমাদের কাছে আসতে পারে। তাহলে অনেক ক্ষেত্রে যে কমপ্লিকেশনস নিয়ে হাইপারটেনশন আমাদের কাছে আসে, ইউজুয়ালি ওই রোগীগুলা একটা হলো যে রোগীগুলা সাধারণত অ্যাসিম্পটোমেটিক থাকে অথবা সিমটোমেটিক পেশেন্টস, বাট যেটা হলো নন কমপ্লায়েন্ট পেশেন্ট। নন কমপ্লায়েন্ট মানে হলো তুমি সিমটম আছে, তুমি ডাক্তারের কাছে আসছে, আমি ওষুধ দিলাম কিন্তু ওষুধ পেশেন্ট ফলো করলো না, ঠিক আছে, অথবা মাথা ব্যথা করতেছে, রোগী তার প্যারাসিটামল খাচ্ছে বা তার সিমটম আছে, কিন্তু রোগী যদি আমাদের কমপ্লায়েন্ট না হয়, যদি রোগী ড্রাগ কমপ্লায়েন্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রে ওরকম রোগী পেশেন্ট অনেক সময় কমপ্লিকেশনস নিয়ে আমাদের কাছে আসতে পারে। ধন্যবাদ তোমার। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আসলে আমার নেক্সট কোশ্চেন ছিল যে আমরা একটা পেশেন্টের কি কি হিস্ট্রি নিব তাহলে স্যার। তাহলে এতগুলো কমপ্লিকেশনস বললেন স্যার, আমরা তাহলে একজন পেশেন্টের হিস্ট্রি নেওয়ার সময় স্যার তাহলে কি কি আচ্ছা, জিনিস? হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যদি আমরা এইভাবে ভাগ করে বলি যে একটা হলো যে হিস্ট্রি অফ দ্য হাইপারটেনশন সেলফ অথবা হিস্ট্রি অফ দ্য টার্গেট অর্গান ড্যামেজ আর কমপ্লিকেশনস নিয়ে আসছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে হিস্ট্রির ক্ষেত্রে যখন আমরা বলি যে পেশেন্ট স্বাভাবিকভাবে যখন ইনসিডেন্টালি যদি পাওয়া যায় যে পেশেন্ট হাইপারটেনসিভ পেলে, তাহলে সেক্ষেত্রে আমরা কোশ্চেন করি কিছু, আপনার মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা এই ধরনের সমস্যা আছে কিনা, বা ফ্যামিলিতে কারো যে হাইপারটেনশন হিস্ট্রি আছে কিনা, বা আমরা খাবার দাবারের ভিতরে অতিরিক্ত লবণ খাই কিনা, বা যে ফাস্ট ফুড জাতীয় বা কনফেকশনারি ফুড যেগুলোতে আসলে লবণ বেশি থাকে সেগুলো রোগী খায় কিনা, বা সেক্ষেত্রে আমরা একটু ওজনও দেখি রোগীর যে ওবেসিটি আছে কিনা, সেগুলো আমরা চেক করে দেখি, বা পেশেন্ট অ্যালকোহলিক কিনা সেটা তুমি হিস্ট্রি নিতে পারবা। আর যদি সেকেন্ডারি কজ আছে কিনা সেক্ষেত্রে হিস্ট্রি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে রোগীর হিস্ট্রির ক্ষেত্রে, সেটা হলো যে সেকেন্ডারি কোনো কজের, বিশেষ করে থাইরয়েড বা হাইপোথাইরয়েড বা কিডনি ডিজিজ অথবা আমাদের প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, ফিওক্রোমোসাইটোমা, এই যে একটা প্রত্যেকটা ডিজিজ আছে, সেই ডিজিজ গুলোর এই ফিচার আছে কিনা তার মধ্যে, সেগুলো আমরা সাধারণত রোগীকে জিজ্ঞেস করে থাকি যে টু ফাইন্ড আউট এনি সেকেন্ডারি কজেস অর নট। আর হিস্ট্রি নিয়ে থাকি আমরা কমপ্লিকেশন সিএনআর জন্য, যেটা আমরা টার্গেট অর্গান ড্যামেজ অলরেডি বললাম যে ব্রেন, কিডনি, হার্ট, তারপর হলো চোখ, এইগুলার কোনো আসলে এখানে কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা নিয়ে আমরা অনেক সময় আমাদের সিভিডি নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে এই সিভিডি নিয়ে বা স্ট্রোক নিয়ে যখন আসে তখন আমরা সেভাবে আসলে হিস্ট্রি নেব। তাহলে এই যে রোগী যখন আমাদের কাছে আসবে তখন আমাদের এই তিনটা কয়েকটা জিনিস মাথায় রেখে, যে হাইপারটেনশন নিজের কোনো হিস্ট্রি আছে কিনা, অথবা যেটা আমরা বললাম যে রিস্ক ফ্যাক্টর, ওই রিস্ক ফ্যাক্টর রিলেটেড কোশ্চেন, যে বাবা মার আছে কিনা, অথবা তার খাবারের প্যাটার্নটা কেমন, এই ধরনের জিনিস নিয়ে আমরা অনেক সময় রোগীদেরকে হিস্ট্রি নিয়ে থাকি। ইভেন তার খাবারের প্যাটার্ন যেটা বা লাইফ স্টাইলের প্যাটার্ন যেটা আছে সেটাও কিন্তু আমরা হিস্ট্রিতে নিই। তাহলে এইগুলো আমরা হিস্ট্রিতে ইনক্লুড করব। আরটা হলো যে কমপ্লিকেশন আছে কিনা, আরটা হলো সেকেন্ডারি কজেস আছে কিনা, সেক্ষেত্রে ওই রিলেটেড হিস্ট্রি যেগুলো আছে সেই হিস্ট্রিগুলো আমরা এলিসিট করবো। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার তাহলে হিস্ট্রি নেওয়ার পরে স্যার আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে একজন হাইপারটেনসিভ পেশেন্টের কি কি দেখবো? সেই ক্ষেত্রে একই কথা হলো যে হাইপারটেনশনের ক্ষেত্রে হাইপারটেনশন আমরা তো ডায়াগনোসিস করি, যে এক্সামিনেশনের যেটা পার্ট ব্লাড প্রেশার মাপবো। এখন এই ব্লাড প্রেশার মাপা এটা হলো অনেক
ইয়ে আছে যে ব্লাড প্রেশার আমরা কিভাবে মাপতে হবে বা কিভাবে মানে রাইট টেকনিক অফ ব্লাড প্রেশার মেজারমেন্ট সেটা আমরা ফলো করবো। কারণ এটার পর যখন ব্লাড প্রেশার তার হলো তখন সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি এই ব্লাড প্রেশার রিলেটেড যে কতদিন ধরে তার হাইপারটেনশন সাফারিং করতেছে। এখন যদি রোগী হিস্ট্রি দিতে পারে ভালো, আর না দিতে পারলে তখন আসলে আমরা এই যে টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা সেগুলো, সেক্ষেত্রে ফান্ডোস্কোপি এক্সামিনেশন করি আমরা, সেক্ষেত্রে কোনো চোখের চেঞ্জ আছে কিনা আমরা দেখি, তারপর আমরা কার্ডিয়াক এক্সামিনেশন করি, সেক্ষেত্রে জেনারেল এক্সামিনেশন, তারপরে পিকোডিয়াম এক্সামিনেশন, কোনো সে পিকোডিয়াম এক্সামিনেশন ক্ষেত্রে অ্যাপেক্স বিটটা কোথায় আছে, অনেক অ্যাপেক্স বিটটা শিফটেড হয় যেহেতু কার্ডিওমেগালি হতে পারে অনেক সময়, সেই কারণে এইটা আমরা দেখে থাকি, বা হার্টের মধ্যে কোনো মারমা টারমা আছে কিনা সেটা আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে যেটা আছে আমাদের হলো কমপ্লিকেশন দেখার জন্য যে বেশ করে হাইপারটেনশন এনকেফালোপ্যাথি বা এই ধরনের কোনো ফিচার আছে কিনা, বা কিডনি ডিজিজের ক্ষেত্রে যে ইডিমা টিডমা যেগুলো আমরা বলি কমপ্লিকেশন সেগুলো আছে কিনা সেগুলো আসলে আমরা চেক করে থাকি ওই রিলেটেড যেটা হাইপারটেনশন কমপ্লিকেশন রিলেটেড কোনো আসলে যে আছে কিনা। আরেকটা জিনিস আমরা চেক করবো যে আন্ডারলাইন, যেটা আমরা বারবার বলছি সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, সেক্ষেত্রে আন্ডারলাইন, সেক্ষেত্রে আমরা বলি হাইপোথাইরয়েড ফিচার আছে কিনা, বা হাইপারথাইরয়েড ফিচার আছে কিনা, অথবা রেনাল আর্টেরিওস্ক্লেরোসিস থাকতে পারে, রেনাল ব্রুই আছে কিনা, সেগুলো আমরা চেক করে দেখবো। তাহলে আমাদের সেকেন্ডারি কজ যেটা আছে এই সেকেন্ডারি কজ দেখার জন্য আমরা সেক্ষেত্রে যে ইনভেস্টিগেট করি, যেমন কয়েকটা সামনে আউটা আছে, কয়েকটা আউটার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ওই যে বেশ করে পিগোডে মারমার আছে কিনা সেগুলো আমরা দেখবো। ওই রিলেটেড আসে যেগুলো টু ফাইন্ড আউট দ্য কজেস ইফ দ্যার ইজ সেকেন্ডারি কজ অর নট, সেটা আসলে আমরা ফাইন্ড আউট করবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে আমরা স্যার কি কি ইনভেস্টিগেশন করতে পারি এই পেশেন্টে? আচ্ছা, ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সর্বত যখন আসে ওই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একই কথা সত্য, সেটা হলো যে আমরা হাইপারটেনশনের তো ইনভেস্টিগেশন ডায়াগনোসিস আমরা করি বা ফিজিক্যাল এক্সামিনেশন করে, জেনারেল এক্সামিনেশন যেটা বলি, যাতে ব্লাড প্রেশার মেজারমেন্ট। কিন্তু এটা তো একটা হলো আন্ডারলাইন কজ বের করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে, আর টু ফাইন্ড আউট ইফ দ্যার ইজ এনি টার্গেট অর্গান ড্যামেজ অর নট, সেক্ষেত্রে আমাদের উই হ্যাভ টু ডু সাম ইনভেস্টিগেশনস অ্যাকর্ডিংলি। এখন যদি কোনো ওই যে সেকেন্ডারি কজ বের করার জন্য, সেই ক্ষেত্রে ওই রিলেটেড যে তোমার থাইরয়েড ফাংশন টেস্ট করা লাগতে পারে, ইউরিন আরই করা লাগতে পারে, সিম্পল টেস্ট একদম, ক্রিয়েটিনিন করা লাগতে পারে, ইসিজি তে আমাদের সেক্ষেত্রে টার্গেট অর্গান ড্যামেজ দেখার জন্য ইসিজি করা লাগতে পারে। তারপরে হলো ফিওক্রোমোসাইটোমা যে আছে কিনা বা প্রাইমারি অ্যালডোস্টেরন আছে কিনা, সেক্ষেত্রে ওই রিলেটেড যে ইনভেস্টিগেশন যেগুলো আছে, ইভেন আল্ট্রাসোনোগ্রাম অ্যাবডোমেন অথবা সিটি স্ক্যান অ্যাবডোমেন, এগুলো পরীক্ষা করতে হবে, যদি আমি যেভাবে সাসপেক্ট করি সেভাবে দেখা যায়। ইভেন একটা চেস্ট এক্সরে যেখানে আমার কোয়ার্টার সামনে আউটা যদি থাকে, সেক্ষেত্রে রিব নচিং বলে, সেই নচিং আমরা পাই, সেক্ষেত্রে রিব নচিংও আমরা অনেক সময় দেখার প্রয়োজন হতে পারে। তাহলে এখন যেটা ওই যে আন্ডারলাইন কারণ দেখার জন্য অথবা আমাদের কমপ্লিকেশন আছে কিনা এই রিলেটেড আমরা চিন্তা করে করে ওইভাবে আসলে ইনভেস্টিগেশন করবো। ইভেন কখন কখনো আমাদের দেখা যাচ্ছে টার্গেট অর্গান ড্যামেজ ক্ষেত্রে মাইক্রো অ্যালবুমিন আছে কিনা সেটাও আমরা দেখার প্রয়োজন পড়ে, কারণ সেক্ষেত্রে আমরা স্পট ইউরিন দেখি। এখন কোনো কোনো ক্ষেত্রে ক্রিয়েটিন বাড়তে সময় লাগে, এখন যখন ক্রিয়েটিন আসলে বেড়ে যায় তখন বলা আছে অলরেডি 50 or more than 50% কিডনি টিউবুলস হ্যাজ অলরেডি ড্যামেজ, সেই কারণে টু আর্লি complications of the diabetes mellitus or impact of diabetes on kidney functions, সেক্ষেত্রে দেখার জন্য আমাদের we have to do some microalbumin if that is present or not। এখন সেক্ষেত্রে মাইক্রোঅ্যালবুমিন আমরা দেখি বা অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও বলে এসিআর আছে, সেগুলো আমরা দেখি। সেক্ষেত্রে দেখে আমরা যদি দেখা যায় মাইক্রোঅ্যালবুমিন বেশি যাচ্ছে, তখন কিন্তু আমরা সেক্ষেত্রে স্পেশাল দেন মেবি সাম ড্রাগস দেখে অ্যাসিড নিউট্রাল যেগুলো আছে বলে, যেগুলো আমাদের অ্যালবুমিন কমায়, সেক্ষেত্রে আমরা ওই ড্রাগগুলো দিতে পারি। ধন্যবাদ। স্যার আমরা তাহলে একজন পেশেন্টকে কখন আমরা হাইপারটেনসিভ ড্রাগগুলো প্রেসক্রাইব করব? আচ্ছা, এখন স্বাভাবিকভাবেই বলা আছে যদি পেশেন্টে প্রি হাইপারটেনশন থাকে, অর্থাৎ আমরা যেটা বলি 140 বা 90 বা দেখা যাচ্ছে 130 বা 140 মাঝখানে অথবা 80 আর 90 মাঝখানে থাকতে পারে, প্রি হাইপারটেনশন থাকলে তখনও কিন্তু রোগীকে আমরা সাধারণত ড্রাগ প্রেসক্রাইব করবো না, সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন বলে। অর্থাৎ রোগীকে লাইফস্টাইল যেটা আছে যেগুলোতে আমরা যদি ওজন বেশি থাকে আমাদের ওজন কমানোর কথা বলবো, রেগুলার এক্সারসাইজ করার কথা বলবো, ডায়েটারি ব্যাপারে আমরা তখন কিছু অ্যাডভাইস দিব, অ্যালকোহল থাকলে সেটা অ্যালকোহল উইথড্র করতে বলবো, তারপরে হলো পটাশিয়াম যেটা আছে পটাশিয়াম কন্টেনিং ফুড যেগুলো সেগুলো আমরা অ্যাডভাইস করবো, এবং যেগুলো সোডিয়াম কন্টেনিং ফুডস বা সল্টি ফুড যেগুলো আছে সেগুলো আমরা রেস্ট্রিকশন দিব বা সেগুলো আমরা কম খেতে বলবো। তাহলে এই যে লাইফস্টাইল যেটা বলে মডিফিকেশন যেগুলো আছে লাইফস্টাইল মডিফিকেশন দিব। আর যদি স্টেজ 1 হাইপারটেনশন বা স্টেজ 2 হাইপারটেনশন হয়, স্টেজ 1 হাইপারটেনশনের ক্ষেত্রে ইউজুয়ালি উই স্টার্ট
with one antihypertensive drug. And in case of stage 2 or stage 3 or grade 3 hypertension ক্ষেত্রে আমরা সাধারণত 2 or more than 2, that is 3 drugs দিয়ে আমরা কম্বিনেশন ড্রাগ যেগুলো আছে আমরা সাধারণত শুরু করি। এখন একটা আছে যে আমাদের ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ নামে কিছু কথা আছে। হোয়াট আর দ্য ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, অর্থাৎ যদি কোনো কমপ্লিট ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা কোন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়ে আসলে আমরা শুরু করব। তাহলে সেক্ষেত্রে আমরা বলা আছে যারা 4 অ্যান্টিহাইপারটেনসিভ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন, সেটা বলা আছে এস ইনহিবিটর বা এআরবি। এখানে দুইটা গ্রুপ, আমরা একটা বলতে পারি যে আইদার এস ইনহিবিটর আর এআরবি, 2 ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, 3 হলো ডায়াবেটিক্স বা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স বলা হয়। অর্থাৎ আমরা যখন অ্যান্টিহাইপারটেনশন শুরু করবো তখন আমরা উই শুড চুজ এনি ওয়ান অফ দিস 3 অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। যখন আমাকে দুইটা দিতে হবে তখন আমরা এর মধ্যে থেকে যে কোনো দুইটা, সেক্ষেত্রে আমরা এস ইনহিবিটর এআরবি সাথে হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা বলা আছে যে ডায়াবেটিক্স দিয়ে শুরু করবো। যদি 3টা নিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা এস ইনহিবিটর এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়াবেটিক্স এইভাবে আমরা কম্বিনেশন দিব। এটা হলো রাইট ওয়ে অফ চুজিং অ্যান্টিহাইপারটেনসিভ কম্বিনেশন অ্যাকচুয়ালি। এখন আমরা এইভাবে আসলে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ গুলা চুজ করবো যখন আমাকে এক বা একাধিক যদি ড্রাগ চুজ করতে হয়। আর যদি কোনো কমপ্লেনিং ইন্ডিকেশন থাকে তাহলে অ্যাকর্ডিংলি দ্যাট কমপ্লেনিং ইন্ডিকেশন আমাকে উই হ্যাভ টু চুজ that group of antihypertensive medications. Like if patient is suffering from diabetes or microalbuminuria or albuminuria, then AC inhibitor ARB will be a drug of choice. If patient has kidney transplantation, in that case calcium channel blocker, especially amlodipine, is the drug of choice. Elderly population, in case of elderly patients or patient with isolated systolic hypertension, in that case usually we choose the hazard like diuretics or calcium channel blocker. এখন এই যে এক একটা ক্ষেত্রে এক একটা, অথবা if patient is present with benign enlargement of prostate along with hypertension, সেক্ষেত্রে আমরা আলফা ব্লকার চুজ করে থাকি। এই পেশেন্ট সাফার ফ্রম সিকেডি, সেক্ষেত্রে আবার আলফা ব্লকার চুজ করে। এখন এই যে অথবা পেশেন্ট যদি জেস্টেশনাল হাইপারটেনশন হয় অর্থাৎ প্রেগন্যান্সি হয়, সেক্ষেত্রে আবার আলফা মিথাইল ডোপা এই গ্রুপের ড্রাগ অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ধরনের ড্রাগ গুলো আমরা তখন চুজ করে থাকি। তাহলে এখন এই যে কমপ্লেইং ইন্ডিকেশন যদি থাকে তাহলে সেইভাবে কমপ্লেইং ইন্ডিকেশনের ড্রাগ আমরা চুজ করবো, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে যেটা ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ সেগুলো আমরা চুজ করবো। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। স্যার বয়স ভেদে কি তাহলে ড্রাগের কোনো প্রোটোকল ফলো করতে হয়? হ্যাঁ, বয়স ভেদে যেটা বললাম, যদি এলডারলি পপুলেশন হয়, যদি বয়স 60 প্লাস 65, এটা হলো মানে বাইরের হিসাবে আমাদের যদি 55 প্লাস হয়, যেখানে আমাদের আর্টেরিয়াল হার্ডেনিং হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলা আছে যে থায়াজাইড লাইক ডায়াবেটিস বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ দ্য ড্রাগ অফ চয়েস অ্যাকচুয়ালি ইন দিস গ্রুপ অফ পেশেন্টস। অথবা ইফ পেশেন্ট হ্যাজ গট বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আমাদের এলডারলি বা বয়স্ক রোগীদেরই বেশি হবে। ইন দ্যাট কেসেস অ্যাকচুয়ালি উই চুজ alpha blockers in those group of patients actually. ঠিক আছে, তাহলে এই হলো বয়স ভেদে। আর বাদ বাকি আসলে আমাদের যারা আছে সেক্ষেত্রে আমাদের ওই যে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ সেগুলো আমাকে চুজ করতে হবে যদি কোনো কমপ্লিকেটিং ইন্ডিকেশন না থাকে। শারমিন। জি স্যার, ধন্যবাদ। স্যার আপনি বলেন যে প্রি হাইপারটেনশন থাকলে লাইফস্টাইল মডিফিকেশন করব, কিন্তু স্যার যদি কারোর মানে আগে থেকে হাইপারটেনশন না থাকে বাট হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, তখনও কি স্যার লাইফস্টাইল মডিফিকেশন করলেই হবে নাকি কোনো ড্রাগস দিতে হবে স্যার সেক্ষেত্রে? না, এখন ব্যাপারটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন আসলে সব গ্রুপ অফ পেশেন্ট যাদের স্টেজ 1, স্টেজ 2 বা স্টেজ 3 হাইপারটেনশন বা প্রি হাইপারটেনশন আছে, সবারই লাইফস্টাইল মডিফিকেশন দিতে হবে। সাথে ড্রাগ লাগলে তখন আমরা ড্রাগ দেবো, একটা দুটা বা তিনটা বা চারটা, যেই লাগুক না যত যে কটা লাগুক, সেক্ষেত্রে আমরা অপটিমাম ডোজে সেই ড্রাগ গুলো অ্যান্টিহাইপারটেনসিভ দিব। এখন আমরা যদি ওই যে বলছি হঠাৎ করে প্রেশার যদি আনকন্ট্রোল হয়ে যায় বা হঠাৎ করে প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে তো আসলে চিন্তা করতে হবে কেন তার হঠাৎ করে প্রেশার বেড়ে গেল। তাহলে এই যে প্রেশার বেড়ে গেলে এটি কি তাহলে তার আর একটা অনেক সময় অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা বিভিন্ন কারণে প্রেশার বেড়ে যায়, অথবা অনেক সময় বলা হয় যে হঠাৎ করে যদি প্রেশার বেড়ে যায় তখন আমরা সাসপেক্ট করি যে এই পেশেন্টের সেকেন্ডারি কোনো কজ হলো কিনা, যে প্রাইমারি হাইপারটেনশন উপরে সেকেন্ডারি কোনো হাইপারটেনশন হলো কিনা। হতে তো পারে একটা রোগীর আগে থেকে হাইপারটেনসিভ ছিল, প্রাইমারি হাইপারটেনশন, হঠাৎ করে তার থাইরয়েডের সমস্যা দেখা দিল, বা হঠাৎ করে তার হাইপারথাইরয়েডিজম হলো, হঠাৎ করে তার অ্যাড্রেনাল টিউমার হলো। এখন এই রোগীর তো ইয়ে হতে, অথবা ক্রনিক কিডনি ডিজিজ হলো, তার তো দেখা যায় আবার প্রেশার বাড়তে থাকবে। তাহলে এই যে হঠাৎ করে যে প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আসলে এই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে হঠাৎ করে সেকেন্ডারি কোনো কজ হলো কিনা, তখন আমরা অ্যাকর্ডিংলি সেই হিসাবে অ্যাড্রেস করে থাকি। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ।
স্যার একজন হাইপারটেনসিভ পেশেন্টের যে ওষুধ নিচ্ছে প্রতিনিয়ত, তার যদি স্যার হঠাৎ করে বিপি ফল করতে থাকে, তখন স্যার আমাদের কি করণীয়? এটা এখন এই যে আমাদের এই কোভিড বা পোস্ট কোভিড সময় এটা খুব কমন একটা সিনারিও, যেখানে আমাদের হাইপারটেনসিভ পাচ্ছে দুইটা বা তিনটা চারটা, দেখা যাচ্ছে এই সময় প্রেশার হঠাৎ করে প্রেশার ফল করতেছে বা প্রেশার কমে যাচ্ছে, বা একটা রোগী ডায়রিয়া হচ্ছে বা বমি হয়েছে কোনো কারণে, তারও তো প্রেশার ড্রপ করতে পারে। তাহলে এই যে প্রেশার ড্রপ অথবা পেশেন্টের কোনো আনপ্রেজেন্ট সিচুয়েশন, যে প্রেশার যে হঠাৎ করে বাড়তেও পারে, তেমনি হঠাৎ করে কোনো কারণে প্রেশার কমেও যেতে পারে। যদি প্রেশার হঠাৎ করে কমে যায়, ওই সময়টাকে আসলে আমার অ্যান্টিবায়োটিক গুলো আপাতত কিছু ডোজ কমাইতে হবে, বা প্রয়োজন হলে বেশি কমে গেলে তখন আপাতত বন্ধ রাখতে হবে। পরে আবার যখন প্রেশার বাড়তে শুরু করে দেবে, তখন আমরা একটা দুইটা তিনটা এইভাবে আস্তে আস্তে আমরা প্রেশার ইন্ট্রোডিউস করব। তখন আমরা ওইভাবে প্রেশার যেটা একটু মোর পাওয়ারফুল সেগুলো পরে দিব, যেগুলো একটু লেস পাওয়ারফুল সেগুলো আমরা আস্তে আস্তে শুরু করবো, বা লেস পটেনশিয়াল বলে বা মোর পটেনশিয়াল, সেগুলো আস্তে আস্তে আমরা পরে দিতে থাকবো। এইভাবে আসলে আমরা আবার নতুন করে পরে ইন্ট্রোডিউস করি প্রেশারের ওষুধ। কিন্তু যখন প্রেশার কমে যাবে সেই মুহূর্তে আমার কিন্তু প্রেশার ফল করতে হবে। এখন একটা রোগীর ব্লিডিং হলো প্রচুর, এটা খুব কমন সিনারিও। ব্লিডিং হয়ে তার হলো প্রেশার ড্রপ করলো, অথবা দেখা যাচ্ছে একটা রোগীর ডায়রিয়া হলো, সিভিয়ার ডায়রিয়া বা সিভিয়ার ভমিটিং হলো, তার ব্লাড প্রেশার ড্রপ করলো। এখন ড্রপ করলে তো তখন সেক্ষেত্রে অবশ্যই আমাকে হাইপারটেনসিভ যেগুলো সেগুলো তো বন্ধ রাখতে হবে সাময়িক, তা নাহলে তার রেনাল পারফিউশন হবে না, ব্রেন পারফিউশন হবে না। দিয়ে বন্ধ রাখার পরে তারপরে যখন আবার তার হাইপারটেনশন আবার আবার প্রেশার বাড়তে শুরু করবে, তখন আবার তাকে অ্যান্টিহাইপারটেনসিভ গুলো যোগ করতে হবে। ধন্যবাদ। শারমিন। জি স্যার। শারমিন। ধন্যবাদ স্যার। স্যার, জি স্যার। আহ, স্যার, কিছু কিছু পেশেন্ট আছেন, হাইপারটেনসিভ পেশেন্ট, যারা অনেক সময় দেখা যায় যে ওষুধ খেতে ভুলে যায়। অথবা স্যার আবার কেউ কেউ আছেন যারা দেখা যায় যে একটু প্রেশারটা কন্ট্রোলে চলে আসলে ওষুধটা খেতে চান না। তো তাদেরকে স্যার আমরা কিভাবে একটু কাউন্সিলিং করবো, বা তাদের ক্ষেত্রে করণীয়টা কি? গুড। কাউন্সেলিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ স্পেশালি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেগুলা বা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, হাইপারটেনশন, ডায়াবেটিস, কারণ দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, সবাই ওষুধ খেতে খেতে আসলে বিরক্ত হয়, এটা আমরা ডাক্তারও এরকম হয়, ওষুধ খেতে খেতে একসময় ফ্যাটিকনেস ডেভেলপ করে। এখন এই সব রোগীর ক্ষেত্রে কাউন্সেলিং এর যেটা আছে, এটা অবশ্যই অবশ্যই সবটা পজিটিভ কাউন্সেলিং আমাদের করা উচিত। সেক্ষেত্রে রোগীদেরকে বলতে হবে যে ওষুধ না খেলে কি সমস্যা, বা ওষুধ খেলে সুবিধা কি। সেক্ষেত্রে এটা কাউন্সিলিং করতে হবে যে ওষুধ যদি আপনি না খান, সেক্ষেত্রে টার্গেট অর্গান ড্যামেজ, আপনার কিডনি নষ্ট হতে পারে, আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকি থাকবে, আপনার হার্ট ফেলিয়ারের ঝুঁকি থাকবে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকবে। তাহলে এই যে হার্টে ব্লক হতে পারে, তা আপনার এতগুলো যে সমস্যাগুলো হতে পারে, হয়তো ওষুধ খাওয়া একটু কষ্টকর, ঠিক আছে, কিন্তু আপনি যদি নিয়মিত ওষুধ খান, তাহলে আপনার এইগুলো থেকে আপনি অ্যাভয়েড করে থাকতে পারবেন। এগুলো আপনার এগুলো হবে না, এই কমপ্লিকেশন গুলো থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, অনেক সময় দেখা যায় যে এই পেশেন্টদের পোস্টুরাল হাইপোটেনশনও হয় স্যার, স্যার অনেক সময়। তো এটা স্যার কেন হয়? আচ্ছা, পোস্টাল হাইপারটেনশন যেটা হয়, এটা সাধারণত আমরা কমনলি দেখি এল্ডারলি পপুলেশন, আর একটা দেখি লং টার্ম পেশেন্ট সাফারিং ফ্রম ডায়াবেটিস আর আনকন্ট্রোল ডায়াবেটিস এর ক্ষেত্রে সেটা হয়। এখন কেন হয়, স্বাভাবিকভাবেই যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের অটোনমিক ইনস্টেবিলিটি একটা কথা আছে, যে অটোনমিক নার্ভাস সিস্টেমের স্টেবিলিটি নষ্ট হয়, এটা স্বাভাবিক। যে কোনো নার্ভাস সিস্টেম, নার্ভের যে যার বয়সের সাথে সাথে বলে না, পেশাব ধরে রাখতে পারে না, বা পেশাব হয়ে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় নার্ভাস সিস্টেমে। এটাও একটা অটোনমিক ইনস্টেবিলিটির কারণে অনেক সময় যে in elderly population patient may have partial hypertension। আচ্ছা, আরেকটা যেটা আছে যে লং টার্ম ধরে ডায়াবেটিস থাকে এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তখন in that cases patient may have partial hypertension in the early ages। যদি আমার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে, যেহেতু আমরা জানি যে লং টার্ম ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, তাহলে কমপ্লিকেশন হিসাবে যে অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করে, এই অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করার জন্য পেশেন্ট মে হ্যাভ partial hypertension। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। আর বয়স্ক রোগীদের ক্ষেত্রে তখন প্রথমে আমরা যেটা করি, কিছু কাউন্সিলিং এর প্রয়োজন আছে, যেটা আপনি যখন বিছানা থেকে নামবেন বা হঠাৎ করে পোস্টার চেঞ্জ করবেন, যেন আপনি যখন বসা বা শুয়ে আছেন, আপনি বসলে আপনি ধাপ করে দাঁড়ায় যাবেন না। আপনি যখন শুয়ে থেকে বসলেন, বসে একটু রেস্ট নেবেন। আবার বসা থেকে যখন আপনি দাঁড়াবেন বা বিছানা থেকে নামবেন, তখন আপনি ধীরে সুস্থে আবার নামবেন, নামে তারপর আপনি হাঁটা শুরু করবেন। হঠাৎ করে যেটা নর্মালি আমরা দেখবো যে যারা বয়স কম বা হঠাৎ করে বিছানা থেকে উঠে আমরা হাঁটা শুরু করি বা অষ্টমের দিকে দৌড় দিই। তাহলে এই যে যে এটা বলে বয়স হয়ে গেলে তখন আমাদের এই জিনিসগুলো একটু ধীরে সুস্থে করতে হবে। এটার মাধ্যমে অনেকখানি করা সম্ভব।
আর তারপরেও যদি না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণত আমরা ভলিউম এক্সপান্ডার বা কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ বা এগুলো দিই, যেগুলোতে আমাদের পোস্টাল হাইপারটেনশন যাতে না হয় সেটা আমরা সাধারণত দেখে থাকি। আর ডায়াবেটিস ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করলে সাধারণত অটোনিউরোপ্যাথি আবার সাধারণত নতুন আবার এটা ভালো হয়ে যাওয়ার চান্স বেশি থাকে সাধারণত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের স্যার এই যে হাইপারটেনশন থেকে যে স্যার বললেন অনেক কমপ্লিকেশন হয় স্যার, এগুলো থেকে তখন আমরা প্রতিকার পেতে পারি কি করে? একটা তো একদম যেটা আমাদের টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন, এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় যে টু কন্ট্রোল দ্য হাইপারটেনশন, এটাই আসলে মেন ইয়ে। এন্ড কন্ট্রোল করতে গেলে যেটা করতে হবে যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি in some cases or in most cases we may need some anti hypertensive drugs. এখন এই অ্যান্টিবায়োটিক ড্রাগস এর ক্ষেত্রে আমাদের যদি ওই যে বললাম কমপ্লেইং ইন্ডিকেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওইভাবে আমাদেরকে অ্যান্টি হাইপারটেনসিভ নিতে হবে, যেখানে ইউর ফিজিশিয়ান ইজ দ্য রাইট ওয়ান টু চুজ দ্য রাইট ড্রাগ ফর ইউ। আর একটা হলো যে আমাদের যদি কমপ্লেইন ইন্ডিকেশন না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ফোর্থ লাইন যেটা অ্যান্টি হাইপারটেনসিভ, যেটা ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো এর থেকে চুজ করে আমি আসলে পেশেন্টকে দিব। এই ক্ষেত্রে অবশ্যই যদি থাকে আমরা প্রেশার কন্ট্রোলে রাখি তাহলে তো আমি অবশ্যই আমরা ক্যান অ্যাভয়েড দ্য ব্যাড কমপ্লিকেশনস অফ হাইপারটেনশন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার এই যে লাইফস্টাইল মডিফিকেশন স্যার অবশ্যই তো খাবারের বিষয়টাও আসে যে আমাদের খাবারে অনেক কিছু মেনটেন করতে হবে স্যার। এক্ষেত্রে আমরা খাবারের ক্ষেত্রে কি কি জিনিস তাদেরকে না করতে পারি যে এইসব জিনিস থেকে বিরত থাকতে হবে বা আচ্ছা, একদম না বলে কিছু নাই, যেটা আছে আমরা সেটা বলতে মডারেশন অফ ফুড আর কি, যেমন মডারেশন অফ অ্যালকোহল বলে তেমনি মডারেট করা। মডারেট করা মানে দ্যার মে বি সাম চেঞ্জেস আর কি, মানে আমাদের যে ফুড স্টাইল আছে, যে ফুড হ্যাবিট আছে, সেই ফুড হ্যাবিটে কিছু চেঞ্জ করা। এখন ফুড হ্যাবিটের মধ্যে যেটা যেটা আছে, যেহেতু হাইপারটেনশনের ক্ষেত্রে ওবেসিটি একটা গুরুত্বপূর্ণ, এন্ড ওবেসিটির ক্ষেত্রে কার্বোহাইড্রেট যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট যেটা খাবার যেটা বলি সেটা হলো স্বাভাবিক রেস্ট্রিক্টেড, 90 থেকে মোর দ্যান 90% হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খায়। এই ক্ষেত্রে আমার সাধারণত আমাদের ইয়েতে থাকে নট মোর দ্যান 60 থেকে 70% ফুড ক্যালোরি শুড বি কাম ফ্রম দ্য কার্বোহাইড্রেট গ্রুপস অফ ফুডস। এই থেকে কার্বোহাইড্রেট গ্রুপে আমার 60 থেকে 70% বেশি হবে না। একটা স্পেশালি কনফেকশনারি ফুড, স্পেশালি ফাস্ট ফুড অথবা ক্যান ফুড যেগুলা, অথবা যেগুলো আমাদের প্রসেসড ফুড বলে, যেগুলা যে কোনো প্রসেসড ফুডে প্রচুর পরিমাণে লবণ থাকে। এখন এই প্রসেসড ফুড গুলা সাধারণত বা আমরা শুটকি বলে যেটা ড্রাইড ফিশ, এই খাবার যেগুলো আছে সেই খাবারগুলো সাধারণত আমাদের কমাতে হবে, নিষেধ না, একদম কম করে খেতে হবে, কনভেনশনাল ফুড সহ বা ফাস্ট ফুড সহ। আচ্ছা, তারপরে আমাদের গেল যে পটাশিয়াম খাবার যেটা আছে, পটাশিয়াম যুক্ত খাবার বলতে স্পেশালি বোঝা যায় যেটা, সেটা হলো যে আমাদের ফ্রুটস এবং হলো বিশেষ করে যে ফ্রুটে বলা আছে যত রস থাকবে বা সেই ফ্রুটে সাধারণত তত বেশি পটাশিয়াম থাকে। অথবা বলা আছে যে সবজি যেগুলো আছে বা শাক জাতীয় সবজি যেগুলো আছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাহলে এই পটাশিয়াম কন্টেন্টিং ফুডস তো আমাকে এনকারেজ করতে হবে খাওয়ার জন্য বেশি করে। আচ্ছা, তারপরে বলা আছে যে আমাদের সম্পৃক্ত এবং অসম্পৃক্ত চর্বির কথা বলা আছে, যে আমরা যেসব খাবারে বিশেষ করে অ্যানিম্যাল ফ্যাট যেটা আছে এগুলোকে আমরা ডিসকারেজ করব, এবং যেগুলাতে উদ্ভিদ বা যেগুলো প্লান্ট অয়েল যেগুলো আছে সেগুলোকে আমরা অনেক সময় এনকারেজ করি। এখন এই যে অ্যানিম্যাল ফ্যাট যেটা আছে, অ্যানিম্যাল ফ্যাটকে একদম বলা আছে যেটা আমরা নিষেধ না, কিন্তু এগুলোকে কম ইয়ে করবো, কারণ এটা বেশি সম্পৃক্ত চর্বি থাকে। আর যেসব খাবারে অসম্পৃক্ত চর্বি বিশেষ করে যেগুলা থাকে সেটা হলো যেমন আমাদের সামুদ্রিক ফুড যেগুলা, সি ফুড, অল টাইপস অফ সি ফুডে আমাদের সাধারণত সামুদ্রিক যেটা ওমেগা 3 বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ভালো কোলেস্ট্রল যেটা বলি আমরা এইচডিএল, এটা যেহেতু বাড়ায় এই অসম্পৃক্ত এটা চর্বিকে, এটাকে আমরা ক্র্যাশ করবো। আর তেলের মধ্যে বিশেষ করে যে তেলগুলো অলিভ অয়েল অথবা সানফ্লাওয়ার অয়েল বা স্যাফ্লাওয়ার অয়েল বা ব্রাউন অয়েল যেগুলো আছে, এগুলোকে আমরা সাধারণত এনকারেজ করব। তাহলে যে এবং যে ফুড কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এই যেগুলো ফাইবার থাকবে যেসব খাবারে বেশি, এই ফাইবার গুলো সাধারণত বলা আছে অ্যান্টি হাইপারটেনসিভ, এগুলো আমাদের
একটা যেমন উপকার আছে সেটা হলো যে কোলন ক্যান্সার প্রিভেন্ট করে, তেমনি এগুলাকে বাউল মোশন যেমন এটা ঠিক রাখে, তেমনি এটা আবার এন্টি হাইপারটেনসিভ বা এন্টি আমাদের ইসকেমিক হার্ট ডিজিজেও। হ্যাঁ শারমিন, সরি, চলে গেছিল, মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। জি এখন স্যার। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তা এখন এই যে খাবার যেগুলো আছে সেগুলো, আর এর মধ্যে অ্যালকোহলের ক্ষেত্রে স্পেশালি বলা আছে যে অ্যালকোহলের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে যারা অ্যালকোহলিক তাদের এবং হাইপারটেনসিভ তাদের অ্যালকোহল বলছে বাদ দেওয়াটাই ভালো, যদি না দিতে পারে বলা আছে ওয়াইন একটা কথা বলেছে, রেড ওয়াইনের ক্ষেত্রে অনেকে সপক্ষে বলে, সেক্ষেত্রে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ড হলো যারা এখনো আসলে এই অ্যালকোহল শুরু করে নাই, এই রেড ওয়াইনের নাম দিয়ে তারা আসলে অ্যালকোহল খাওয়াটা উচিত না। সেক্ষেত্রে আমাদের বলা আছে যে লাল আঙুর যেটা আছে, লাল আঙুর এক্ষেত্রে রেড ওয়াইনের চেয়ে বেটার বলা হয়। তো এই ক্ষেত্রে আসলে খাবারের রিকমেন্ডেশন আসলে আমাদের এইগুলা, যেগুলোর সাথে আমরা বলা আছে অনেক সময় হাইপারটেনশনের ভ্যাকসিন হিসাবে এগুলো কাজ করে, আমরা হাইপারটেনশন প্রিভেনশনের জন্য এগুলো এই খাবার যেগুলোর কথা বললাম সেগুলো মেনে চললে সাধারণত হবে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ। স্যার, হোয়াইট কোট হাইপারটেনশনটা সম্পর্কে আমরা শুনি, তো এটা কি স্যার? হ্যাঁ কোনটা? সরি, ওই নেটওয়ার্ক কোনো ঝামেলা করতেছে, আবার একটু বলো। স্যার, হোয়াইট কোট হাইপারটেনশন। হ্যাঁ, ও আচ্ছা, হোয়াইট কোট হাইপারটেনশন। আচ্ছা, হোয়াইট কোট হাইপারটেনশনটা কি? একটা হলো যে খুব এটা যে কমন যেটা সিচুয়েশন, সেটা হলো অনেক সময় রুগী এসে চেম্বারে যখন আসে, চেম্বারে বা ক্লিনিকে বা অথবা হাসপাতালে যখন রুগী আসে, তখন তুমি প্রেশার মাপলা, প্রেশার মাপে দেখা গেলো যে 140 বা 90-র উপরে বা হাইপারটেনসিভ রেঞ্জে প্রেশার রুগীর আছে। তুমি রুগীকে জানালে যে আপনার তো প্রেশার বাড়তে, রুগী তখন বলবো স্যার আমার তো বাসায় যখন মাপি আমি মাপি, বা আমার অটোমেটেড মেশিনে আমি মাপি, অথবা আমার ছেলে বা মেয়ে ডাক্তার বা ভালো এখানে যারা স্কিল পার্সোনাল আছে যারা আমার প্রেশার মাপে, প্রেশার কিন্তু আমার বাসায় নর্মাল থাকে। এখন বলছে রুগী যখন বলে আমার বাসায় প্রেশার নর্মাল কিন্তু আমার চেম্বারে বা ডাক্তারদের কাছে গেলে প্রেশার বেড়ে যায়, এই যে কন্ডিশনটা, এটাকে হোয়াইট কোট হাইপারটেনশন বলে। যেহেতু আমরা ডাক্তার বা নার্সরা হোয়াইট কোট পরি, আমাদের হয়তো এই বলা আছে যে রুগীর একটা অ্যাংজাইটি থেকে বা একটা স্বাভাবিকভাবে একটা অপরিচিত পরিবেশ থেকে এটার সময় অ্যাংজাইটিতে মানুষের প্রেশার বাড়তে পারে। এটাকে আমরা বলি হোয়াইট কোট হাইপারটেনশন, মানে যেখানে আমার বাসায় প্রেশার নর্মাল কিন্তু আমার চেম্বারে আসলে বা বা হাসপাতালে গেলে রোগী যদি প্রেশার বেড়ে যায়, এই ঘটনাকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, তাহলে কি আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে কোনো হাইপারটেনসিভ ড্রাগের প্রয়োজন আছে? আর এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেক্ষেত্রে আমাকে কনফার্ম করতে হবে যে আসলে পেশেন্ট হ্যাজ গট হোয়াইট কোট হাইপারটেনশন অর নট, আমাকে কনফার্ম করতে হবে। এখন কনফার্ম করার জন্য সেক্ষেত্রে কি করি আমরা, দুইটা প্রসিডিউর আছে। একটা হলো যে 24 আওয়ার্স ব্লাড প্রেশার মনিটরিং যে সিস্টেম আছে সেটা লাগাই দেওয়া হয় রুগীর সাথে, অথবা রুগীকে বলা হয় যে ব্লাড বাড়িতে প্রেশার মেপে আপনি লিখে রাখবেন। এখন এই যে 24 আওয়ার্স ব্লাড প্রেশার মনিটরিং যেটা, সেটা তখন 24 ঘন্টা পরে যখন রুগী নিয়ে আসে তখন এটা অ্যাসেস করা হয় যে আসলে রুগীর কি প্রেশার আসলে কম থাকে কিনা বা নর্মাল থাকে কিনা প্রেশার, এটা দেখি আমরা। আর অনেক সময় দেখি যে রাত্রেবেলা তো আমাদের নর্মালি 10 মিলিমিটার মার্কারি প্রেশার কমার কথা, সাধারণত 6 থেকে 10 মিলিমিটার মার্কারি ঘুমাইলে মানুষ, এটাও হচ্ছে কিনা। যদি এই এই কয়েকটা জিনিস আমরা দেখে থাকি, এটা হলো কনফার্মেশন করা যে আসলে রোগীর বাসায় প্রেশার স্বাভাবিক না আসলে বেশি থাকে, আমাদের চেম্বারের মধ্যে বেশি থাকে কিনা। যদি বেশি থাকে তখন তো আসলে লেবেল করা হয় তো রোগীর টেকনিক্যালি ফল্ট ছিল, যে প্রেশার যে মাপতো সেটা তো ঠিক না। সুতরাং সেক্ষেত্রে আমরা আসলে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন বা যেটা লাইফস্টাইল মডিফিকেশন যেটাই আমরা দিই না কেন, তখন সেই হিসাবে অ্যাকর্ডিং টু আসলে ইন্ডিকেশন হিসাবে সেভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর যদি দেখা যায় ইভেন রোগীর রাত্রেবেলা যে প্রেশার কমার কথা সেটা যদি না কমে থাকে, তখন আমরা নিশ্চয় ধরে থাকি এই রোগীগুলো আসলে দে হ্যাভ মোর চান্স টু হ্যাভ টার্গেট অর্গান ড্যামেজ। এই ক্ষেত্রে তখন রোগীকে ওইভাবে, যাতে প্রেশার মানে স্বাভাবিক থাকে বা ইয়ে থাকে, অনেক সময় এনজাইটিক দিয়ে হোক বা যেভাবে হোক, আসলে তখন আমরা আসলে পেশেন্টকে ওইভাবে ম্যানেজমেন্ট দিয়ে থাকি। আর যদি পেশেন্ট দেখা যাচ্ছে যে আহ, আহ, বাসায় আসলে নর্মাল প্রেশার কিন্তু চেম্বার আসলে বাড়ে, এটাও গবেষণা করে দেখা গেছে যে এইসব রোগীর ক্ষেত্রে যাদের প্রেশার চেম্বার আসলে বাড়ে, তাদেরও আসলে ভবিষ্যতে যে কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে।
এই রোগীর গুলো আসলে মেটিকুলাসলি ফলো আপ করতে হবে যে আসলে এর পরবর্তীতে তার অ্যান্টি হাইপারটেনসিভ লাগবে কিনা, কারণ দেখা যায় এই রোগীগুলো পরবর্তীতে হাইপারটেনশন ডেভেলপ করে আসলে। এই জন্য এই রোগী সেক্ষেত্রে ফলো আপ রাখতে হবে। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, হাইপারটেনসিভ ইমার্জেন্সি। জি স্যার। স্যার, হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আর্জেন্সি স্যার, এই জিনিসগুলো স্যার আসলে কি, এবং এই ক্ষেত্রে আমরা কি করতে পারি স্যার? আচ্ছা, এখন হাইপারটেনশন ইমার্জেন্সি এবং হাইপারটেনশন আর্জেন্সি। এখন হাইপারটেনশন ইমার্জেন্সি কাকে বলে, একটা জিনিস, এবং আর্জেন্সির মধ্যে পার্থক্য হলো যে হাইপারটেনশন ইমার্জেন্সির মধ্যে সাধারণত পেশেন্ট হলো যে স্টেজ 2 বা স্টেজ 3 হাইপারটেনশন নিয়ে আসবে, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার দেখা যাবে 180 মিলিমিটার মার্কারি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দেখা যাবে 110 মিলিমিটার মার্কারি বা তার চেয়ে বেশি। এখন যদি রোগী এরকম প্রেশার নিয়ে আসে এবং দেখা যাচ্ছে যে এটা ক্ষেত্রে যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে, অর্থাৎ এই রোগীটা দীর্ঘমেয়াদী আসলে প্রেশার বাড়তেছিল এবং আস্তে আস্তে বাড়তেছে, যদি এরকম কন্ডিশন থাকে তাহলে এই রোগীকে দিস পেশেন্ট শুড বি আইদার ইন দ্য সিসিউ অর ইন দ্য আইসিইউ। একটা হলো যে পেশেন্টের স্টেজ 2 বা গ্রেড 2 বা গ্রেড 3 হাইপারটেনশন, দুই নম্বর পেশেন্ট হ্যাজ গট টার্গেট অর্গান ড্যামেজ। এখন এই সব রোগের ক্ষেত্রে যেহেতু পেশেন্টের টার্গেট অর্গান ড্যামেজ থাকে এবং যদি আমি ব্লাড প্রেশার না নামাই, সুতরাং এই রোগীগুলার টার্গেট অর্গান ড্যামেজ পার্মানেন্টলি হতে পারে। এই টু অ্যাভয়েড দ্য টার্গেট অর্গান ড্যামেজ পার্মানেন্টলি, এই ক্ষেত্রে আমাদের হলো যে আইভি অনেক সময় অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন প্রয়োজন হতে পারে, যে আইভি ল্যাবিটোরল অথবা এই ক্ষেত্রে আমরা আইভি সোডিয়াম নাইট্রোক্লোরাইড অথবা আইভি নাইট্রেট এগুলো দিয়ে আমরা সাধারণত ম্যানেজ করে থাকি, প্রেশার কমাই এবং ইমিডিয়েটলি তাদের প্রেশার কমানোর প্রয়োজন আছে এবং তাদেরকে প্রেশার কমানো দরকার করি আমরা সাধারণত সিসু বা আইসিতে রেখে। আর আর্জেন্সি যেটা আছে সেক্ষেত্রে রোগীর গ্রেড 3 বা গ্রেড 2 বা গ্রেড 3 হাইপারটেনশন থাকে, অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 180, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মোর দ্যান 110 মিলিমিটার মার্কারি নিয়ে রোগী আমাদের কাছে আসে, কিন্তু যেটা আছে এই রোগীদের কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকে না। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যেমন একটা রোগীর ঘুম হয় নাই বা স্ট্রেসে আছে, পরীক্ষার টেনশনে আছে, হঠাৎ করে দেখা যায় তার প্রেশার বেড়ে গেল বা ফ্যামিলিগত কোনো স্ট্রেস আছে, এখন এই রোগীগুলো টার্গেট অর্গান ড্যামেজ থাকে না। এই ক্ষেত্রে এই জন্য এই রোগীগুলোর আমরা সাধারণত হাসপাতালে ভর্তিও রাখি না, অনেক সময় দেখা যাচ্ছে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং তাদেরকে ওরাল মেডিকেশন দিয়ে সাধারণত ট্রিটমেন্ট ছেড়ে দেওয়া হয়, তাদেরকে আইভি ড্রাগস এর প্রয়োজন হয় না। এটা হলো মূল পার্থক্য। যদিও দুইটা ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট উইথ হাইপারটেনসিভ ম্যালিগন্যান্ট হাইপারটেনশন নিয়ে আসে, কিন্তু একটা ক্ষেত্রে টার্গেট অর্গান ড্যামেজ থাকে ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এই ইমার্জেন্সির ক্ষেত্রে, কিন্তু আর্জেন্সির ক্ষেত্রে আমাদের কোনো টার্গেট অর্গান ড্যামেজ থাকে না। আর এই ক্ষেত্রে রুগীকে যদি ইমার্জেন্সি হয় আমরা সিসু বা অথবা আইসিইউতে ভর্তি করি, আর যদি আর্জেন্সি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আউটডোর বেসিসে অনেক সময় ট্রিটমেন্ট দিই। আর ম্যানেজমেন্ট ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আইভি অনেক সময় অ্যান্টি হাইপারটেনসিভ দেই। আর্জেন্টি ব্লাড প্রেশার রিডাকশন যেটা আমরা বললাম যে ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার রিডাকশন করে আইভি ড্রাগস দিয়ে, এই ক্ষেত্রে সাধারণত ইমিডিয়েটলি ব্লাড প্রেশার কমানোর আসলে প্রয়োজন নাই, কারণ এখানে টার্গেট অর্গান ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই আসে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনটা স্যার ওই সময় স্যার কি করবো তাহলে? আচ্ছা, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কাকে বলে? সেক্ষেত্রে রেজিস্ট্যান্ট হাইপারটেনশনটা হলো যদি patient taking 3 or more than 3 drugs to control, but his blood pressure it may be controlled or may not be controlled with at least 3 drugs or more than 3 drugs. এটা বলা আছে যে এই patient's blood pressure is controlled with 3 drugs or blood pressure controlled with 4 drugs, or blood pressure is not controlled with 3 drugs. যদি এরকম আছে এবং তার মধ্যে যদি একটা ডায়াবেটিস থাকে, তাহলে এই রোগীকে আমরা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলবো। অর্থাৎ একটা রোগী যদি 3টা অ্যান্টি হাইপারটেনসিভ পাচ্ছে এবং 3টা হাইপারটেনসিভের মধ্যে একটা ডায়াবেটিক জাতীয় হাইপারটেনশন অ্যান্টি হাইপারটেনসিভ আছে, তা 3টা পাওয়ার পরেও যদি রোগীর হাইপারটেনশন কন্ট্রোল না হয়, অথবা রোগী 4টা অ্যান্টি হাইপারটেনসিভ পাচ্ছে তার মধ্যে একটা ডায়াবেটিক্স আছে এবং 4টা পেয়ে রোগীর হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত রোগীকে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন বলি। এখন এই রেজিস্ট্যান্ট হাইপারটেনশনের ক্ষেত্রে দেখা যায় যে সেক্ষেত্রে আমাদের কিছু ইভালুয়েশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কিছু যেমন রোগী যদি নন কমপ্লায়েন্ট হয়, অনেক সময় রোগী ঠিক মতো ওষুধ খাচ্ছে না, তাহলে কিন্তু এরকম হতে পারে। অথবা রোগী অ্যান্টি হাইপারটেনসিভ খাচ্ছে বাট
Along with this antihypertensive, patient is also taking NSAID, non-steroidal anti-inflammatory drugs জাতীয় যদি ওষুধ খায়, অথবা যদি স্টেরয়েড জাতীয় যদি ওষুধ খায়, বা এই জাতীয় যদি ওষুধ খায় যেগুলো আমাদের আসলে এই যে অ্যান্টিহাইপারটেনসিভ যে মেডিকেশন গুলো আছে এগুলোর ইফিকেসি কমাতে হবে, এগুলো কাজ করতে সমস্যা হয়, অথবা এগুলো আমাদের ভলিউম ওভারলোড করে, সে ফলে আমাদের দেখা যায় হাইপারটেনশন ম্যানেজমেন্টের সমস্যা হয়, হাইপারটেনশন কন্ট্রোল হচ্ছে না। এই ধরনের কোনো কিছু আছে কিনা এই ক্ষেত্রে আমরা অনেক সময় দিই। অথবা একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো যে যদি ইন কেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন, সেক্ষেত্রে পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে 3 বা ততোধিক ড্রাগ প্রয়োজন হতে পারে। যদি না আমি যে আন্ডারলাইং যে কজ আছে অর্থাৎ সেকেন্ডারি কজকে যদি রিমুভ না করি বা ট্রিটমেন্ট না দিই, ততক্ষণ পর্যন্ত আমার ব্লাড প্রেশার কন্ট্রোল নাও হতে পারে উইথ 3 or more ড্রাগ। তাহলে এই জিনিসগুলো তখন আসলে আমাকে কনসিডার রাখতে হয় যখন পেশেন্ট উই থিঙ্ক দি পেশেন্ট অ্যাকচুয়ালি হ্যাজ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, তখন এই জিনিসগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি। ধন্যবাদ। স্যার ধন্যবাদ। স্যার অনেক পেশেন্টের তো স্যার আনকন্ট্রোল হাইপারটেনশন থেকে স্যার স্ট্রোক হতে পারে। স্যার এই সময় স্যার হঠাৎ করে যদি কেউ স্ট্রোক করে ফেলে তাহলে স্যার আমাদের করণীয়টা কি এবং হসপিটালে আমরা কিভাবে তাকে ম্যানেজ করব? আচ্ছা, এখন ওই যে কথা বললাম যে একটা হলো যে হাইপারটেনশন ইমার্জেন্সি, পেশেন্টের হাইপারটেনশন আছে, সাথে স্ট্রোক ডেভেলপ করছে, তার মানে টার্গেট অর্গান ড্যামেজ হয়েছে। এখন এই রোগীকে একটা ইমিডিয়েটলি আমাদের আইসিইউতে ম্যানেজ করতে হবে প্রিফারেবলি, অথবা সিসিইউতে চেয়ে আমার আইসিইউ প্রিফারেবলি বেটার টু ম্যানেজ দা, যেহেতু পেশেন্ট স্ট্রোক ডেভেলপ করছে, একটা মাল্টিডিসিপ্লিনারি অলরেডি অ্যাপ্রোচ লাগবে, যে আমার নিউরোলজিস্ট লাগবে, সাথে হলো মেডিসিন স্পেশালিস্ট লাগবে, আইসিইউ স্পেশালিস্ট লাগবে, কার্ডিওলজিস্ট লাগবে। এই কারণে আমাদের প্রিফারেবলি দিস পেশেন্ট শুড বি ম্যানেজড ইন আইসিইউ সেটিংস। এখন এই আইসিইউ সেটিংস আমরা ভর্তি দিতে হবে, এবং পেশেন্টকে যেটা বললাম যে সেক্ষেত্রে আমাদেরকে ইমিডিয়েটলি ব্লাড প্রেশার কমাইতে হবে, এবং কি সেক্ষেত্রে কিভাবে কমাইতে হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে কত পার্সেন্ট কমাইতে হবে, এই ধরনের কিছু সুনির্দিষ্ট হিসাব আছে, সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমাদেরকে হাইপারটেনশন সেভাবে ম্যানেজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। স্যার আমরা জানি যে দীর্ঘদিন স্যার হাইপারটেনসিভ পেশেন্টদের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করে অ্যাজ এ কমপ্লিকেশন। স্যার এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটা স্যার কিভাবে হচ্ছে স্যার, এবং আমরা ডায়াগনোসিসটা করব কিভাবে? আচ্ছা, এখন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি যেটা ডেভেলপ করে, সে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি আছে। এখন এই রেটিনোপ্যাথি স্বাভাবিকভাবে পেশেন্ট যদি আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে, তাহলে অ্যাকচুয়ালি পেশেন্টের এই রেটিনোপ্যাথি বা এই যে টার্গেট অর্গান ড্যামেজ বললাম আমরা, রেটিনা যেটা বললাম, এটা সাধারণত রেটিনোপ্যাথি ডেভেলপ করে। এখন আমাদের ডায়াগনোসিস করা একদম সহজ, সেক্ষেত্রে আমাদের একদম ফান্ডোস্কোপি এক্সামিনেশন আমরা বলি। ফান্ডোস্কোপি এক্সামিনেশন করলে যে সিলভার ওয়ারিং আছে কিনা, প্যাপিলিডিমা আছে কিনা, যে ধরনের আমাদের চেঞ্জ গুলো থাকার কথা, সবই আসলে আমরা শুধু ফান্ডোস্কোপি এক্সামিনেশন, দিস ইজ দ্য পার্ট অফ দা আসলে অ্যাকচুয়ালি এক্সামিনেশন, আমাদের জেনারেল এক্সামিনেশনের পার্ট হিসাবে আমরা ফান্ডোস্কোপি এক্সামিনেশন করলে আসলে আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্টের হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি প্রেজেন্ট অর নট, আমরা কনফার্ম করতে পারি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। স্যার আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে স্যার যদি আপনি কিছু বলেন। আচ্ছা, অডিয়েন্সের তো অবশ্যই আমি এটা সবসময় বলি, লেকচার ক্লাসেও বলি, হাইপারটেনশন হলো ডাক্তারদের মেন ব্রেড অ্যান্ড বাটার। সুতরাং এই যে ম্যানেজমেন্টটা ভালো করে শেখা উচিত, কারণ এটা ম্যানেজমেন্ট এদিক ওদিক হলে তোমার রোগী ছুটে চলে যাবে, রোগী আরেকজনের কাছে যাবে। যদি পেশেন্ট হাইপারটেনশন ম্যানেজ না হয়, 2 নাম্বার তুমি ওভার ম্যানেজমেন্ট করতে গেলে, ওভার ইন্টেন্সিটি করতে গেলে যে তার প্রেশার ড্রপ করে। সুতরাং তোমার মেটিকুলাসলি পেশেন্টকে ম্যানেজ করতে হবে, এবং রোগীর কাউন্সিলিং যে কথাটা বললাম, কাউন্সিলিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তুমি কাউন্সিলিং করতে হবে, এবং এই কাউন্সিলিং যদি করো এবং হাইপারটেনশন ম্যানেজ করা হচ্ছে, সেক্ষেত্রে হাইপারটেনশন ক্ষেত্রে যে কোনো অ্যান্টিহাইপারটেনশন মেডিকেশন শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস দেখি, সেটা কোন আসলে ক্লাসিফিকেশন যেটা আছে, যে স্টেজিং আমরা দেখি যে স্টেজিং কোনটা আছে। 2 নাম্বার আমাদের যে বয়সের যেটা বললাম, বয়সটা গুরুত্বপূর্ণ, কোন বয়সের রোগী, যদি কোনো কমপ্লেনিং ইন্ডিকেশন আছে কিনা আমরা দেখি, কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা আমরা দেখি। যেমন একটা রোগী ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, এখন এই রোগী তো আমরা বিটা ব্লকার সাধারণত আমরা অ্যাভয়েড করি। এখন ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হিস্ট্রি আমি না নেই, আমি বিটা ব্লকার দিই, দেখা যায় তার অ্যাজমা বেড়ে গেছে, সুতরাং আমার কাছ থেকে রোগীটা আরো খারাপ হইলো। সুতরাং এই জন্য আমাদের কোনো কন্ট্রাইন্ডিকেশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, আমরা বিটা ব্লকার অ্যাভয়েড করি। এই জিনিসগুলো আমাদেরকে আসলে তখন একটু খেয়াল করতে হবে। তারপর কোনো কমপ্লেইন ইন্ডিকেশন আছে কিনা, এই যে কিডনি সমস্যা আছে কিনা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যেটা, বা প্রোটিনুরিয়া আছে কিনা আমাদের, বা ডায়াবেটিস হিস্ট্রি আছে কিনা, আমরা এই জিনিসগুলো রোগীকে ওরকম হিস্ট্রির মধ্যে রাখতে হবে।
তারপরে যেটা আমাদের সবসময় গুরুত্বপূর্ণ না, যে রেস বিশেষ করে যেমন অনেক সময় ব্ল্যাক গ্রুপ অফ পপুলেশন, এটা বিশেষ করে বাইরের এটা খেয়াল করতে হয় যে তাদের ক্ষেত্রে এসিনিটার এআরবি ভালো কাজ করে না, তাদের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ডায়াবেটিস জাতীয় ওষুধ তখন ফার্স্ট লাইন অ্যান্টি মেডিকেশন, তাহলে সেক্ষেত্রে তাদের ওইটা দেওয়ার প্রয়োজন হতে পারে। তারপর যে কথা বলা হোয়াইট কোট হাইপারটেনশন আছে কিনা এটা খেয়াল করতে হবে। তারপরে এটার সময় আমার এটাও চিন্তা করতে হবে সেকেন্ডারি কজ আছে কিনা, এই সেকেন্ডারি কজ এগুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ মেডিকেশন শুরু করার আগে আমি রুগী আসলো আমি একটা প্রেশার ওষুধ দিয়ে দিলাম, এটা আসলে ম্যানেজমেন্ট না। এই ম্যানেজমেন্ট দেওয়ার আগে আমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে আসলে রোগীকে ম্যানেজ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাক্সিস মেডিকেল স্কুল, ধন্যবাদ তোমাকে ডক্টর শারমিন সিদ্দিকী। হ্যাপি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সেশনটা আমাদেরকে দেওয়ার জন্য, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি সবার সব প্রশ্নের অ্যান্সার তারা পেয়ে গেছেন এবং সব কিছুই ক্লিয়ার হয়ে গেছেন স্যার। আমরা স্যার আশা করব এরপরেও আপনার সাথে আবার এরকম সেশন আয়োজন করার ইনশাল্লাহ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা স্যার সেশনটা শেষ করব। I think you can close now, and hopefully we'll meet in the next session, inshallah. জি স্যার, ইনশাল্লাহ স্যার। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Assalam. Thank you very much.